প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের আলোচনা রাখবো রেচন অর্থাৎ এক্সক্রিয়েশন বিষয় নিয়ে। তো প্রথমেই তোমাদের আমি জানাতে চাই আজকে যে সমস্ত টপিক বা যে বিষয়গুলো নিয়ে তোমাদের তুলে ধরবো, দেখো আমি বোর্ডের মধ্যে লিখেছি বিষয়গুলি 1-2 সিরিয়াল করে। প্রথমে লিখেছি রেচন বা এক্সক্রিয়েশন, তার যে ডেফিনেশন বা সংজ্ঞা, রেচন অঙ্গ তন্ত্র, রেচনের গুরুত্ব কি, মলকে কি রেচন পদার্থ বলা যাবে, রেচনের বৈশিষ্ট্য উদ্ভিদ দেহে এবং রেচন পদ্ধতি অর্থাৎ উদ্ভিদ দেহে কি কি কৌশলে রেচন করে। এই যে এতগুলি বিষয়, এই বিষয় আমি তোমাদের মধ্যে এখন আলোচনা রাখবো। তো আলোচনার শুরুতে প্রথমে বলি, এর আগের ক্লাস তোমরা যারা ফলো করেছো সেখানে আমি তোমাদের কিছু কোশ্চেন দিয়েছিলাম এই রেচন টপিক থেকে। সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আশা করি তোমরা পেয়ে যাবে। আমার আজকে প্রথম ক্লাস হবে রেচন, তারপরে আরও হয়তো 2 থেকে 3টি ক্লাস লাগবে। সবটা ক্লাস হওয়ার পরে আশা করা যায় তোমরা প্রত্যেকটার অ্যান্সার পেয়ে যাবে। না পেলে আমি আবার সেগুলো আলোচনায় আসব। তো যাই হোক, আর বিলম্ব না করে প্রথমেই চলে আসলাম আমরা মূল আলোচনার বিষয়ে। এই যে রেচন বা এক্সক্রিয়েশন, যেটাকে ইংরেজিতে বলি আমরা, কাকে বলে, ডেফিনেশনটা কি। তো তার আগে আমাদের একটু জানতে হবে যে আমাদের এই যে জীবদেহ, অর্থাৎ সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, প্রত্যেকের দেহ কিন্তু কোটি কোটি সেল অর্থাৎ কোষ দিয়ে গঠিত। তো সাপোজ আমি ধরে নিলাম একটা উদ্ভিদ কোষ যদি এরকম হয়, এটা আমাদের প্রত্যেকের জানা যে তাহলে এটা হচ্ছে কোষের প্রাচীর, আর এর ভিতরে একটা বড় আকারের কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, তরল সাইটোপ্লাজম, গলগি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, উদ্ভিদ প্রাণী উভয় কোষ মিলে বলছি আমি। এ নানা ধরনের কোষীয় অঙ্গাণু একটা কোষের মধ্যে থাকে, এটা আমাদের প্রত্যেকের জানা, আমরা 8ম শ্রেণী থেকে শিখে শিখে আসছি। তাহলে এই যে কোষ, সজীব কোষ, এই সজীব কোষে প্রতিনিয়ত কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে। সেই রাসায়নিক বিক্রিয়াটার নাম হচ্ছে মেটাবলিজম, বা যেটাকে বলা হয় বিপাক। বাংলায় বলবো বিপাক। কি বলবো? বিপাক ক্রিয়া। সেই রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়াটার নাম হচ্ছে বিপাক ক্রিয়া। এই বিপাক ক্রিয়া বা মেটাবলিজম আবার 2 ভাগে ভাগ করা হয়, অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম, অর্থাৎ উপচিতি বিপাক আর আরেকটা হয় অপচিতি বিপাক। অর্থাৎ যে বিপাক ক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে তাকে উপচিতি, আর যে বিপাক ক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পাবে। শুষ্ক ওজন বলতে জীবদেহের যে একটা নির্দিষ্ট ওজন রয়েছে, 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখার পরে যে একটা নিট ওয়েট বা ওজন পাওয়া যায় সেটাকে শুষ্ক ওজন। তো সেটা যখন বৃদ্ধি পায় বিপাক ক্রিয়ায়, সেটাকে তখন আমরা বলছি উপচিতি, আর যখন হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে সেটাকে আমরা বলবো অপচিতি। তো এই ধরনের অপচিতি বিপাক ক্রিয়ার একটা উদাহরণ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে এই রেচন বা এক্সক্রিয়েশন। আরো হয় রেসপিরেশন অর্থাৎ শ্বসন। তোমাদের শ্বসনও হয়তো আলোচনা হয়েছে বা হবে, তোমরা সেগুলো পরবর্তীতে শিখবে। তো এই যে বিপাক অর্থাৎ একটা কোষের মধ্যে প্রতিনিয়ত, সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, কোষের মধ্যে প্রতিনিয়ত কিছু গঠনমূলক আর কিছু ভাঙনমূলক ক্রিয়া হয়, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া। এর ফলে নতুন কিছু পদার্থ উৎপন্ন হয়। সেই নতুন পদার্থগুলা কি কি উৎপন্ন হতে পারে? যেমন আমরা যে প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাট, এই যে প্রধান প্রধান খাবারগুলি খাই, যেমন আমি ধরে নিলাম প্রথমে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট
তারপরে প্রোটিন, তারপরে খাই লিপিড বা ফ্যাট। এই যে 3 ধরনের খাবার। তাহলে কি কি খাবার খাই বললাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের যখন বিপাক হয়, অর্থাৎ এর মধ্যে একটা রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন সেখান থেকে উৎপন্ন হয় যে সমস্ত উপাদানগুলি, সেটা হচ্ছে জল এবং কার্বন ডাইঅক্সাইড। জল আর হয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি কি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট বিপাকের ফলে যদি বলা হয় কোষে কি উৎপন্ন হয়, আমরা বলবো জল, কার্বন ডাইঅক্সাইড। আর যদি বলা হয় প্রোটিন বিপাকের ফলে কি উৎপন্ন হয়, তাহলে আমরা বলবো ইউরিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। আরো অনেক আছে, হিপিউরিক আছে, ক্রিয়েটিন আছে, ক্রিয়েটিনিন আছে, অ্যামোনিয়া আছে। এই সমস্ত উপাদানগুলি হবে। আর ফ্যাট জাতীয় অর্থাৎ যে চর্বি জাতীয়, এটা কার্বোহাইড্রেট বলতে ভাত, মুড়ি, রুটি, বিভিন্ন ধরনের সবজি। প্রোটিন বলতে মাছ, মাংস, ডিম, দুধ। ফ্যাট বলতে মাংসের চর্বি, মাখন, ঘি, দুধ, দুধের সর ইত্যাদি। এই জাতীয় খাবার খাওয়ার ফলে আমরা যে ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেটা যদি মানে বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, তাহলে সেখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কিটোন বডি, কিটোন বডি। তাহলে এক একটা খাদ্য এই সজীব কোষের মধ্যে বিপাক ক্রিয়ার ফলে এক এক ধরনের উপাদান উৎপন্ন করে। কার্বোহাইড্রেট বিপাকে কি উৎপন্ন হয় বললাম, প্রোটিন বিপাকে কি উৎপন্ন হয় বললাম, ফ্যাট বিপাকে কি উৎপন্ন হয় বা লিপিড বিপাকে কি উৎপন্ন হয় সেটা বললাম। এই যে উৎপন্ন পদার্থগুলি, এই পদার্থগুলি যদি এই কোষ থেকে না নিষ্কাশিত হয়, অর্থাৎ না বেরিয়ে আসে, তাহলে কিন্তু কোষের মৃত্যু অনিবার্য, অর্থাৎ মৃত্যু ঘটবেই। তাহলে কোষের যদি মৃত্যু ঘটে, তাহলে তোমরাই বলো স্বাভাবিকভাবে আমাদের দেহ, সে উদ্ভিদ হোক আর প্রাণী হোক, প্রত্যেকের দেহ এই ধরনের সজীব কোষ, লক্ষ লক্ষ কোটি কোটি সজীব কোষ দিয়ে গঠিত। তাহলে এভাবে যদি কোষের মৃত্যু ঘটে, তাহলে কি জীবদেহের মৃত্যু ঘটবে না? অবশ্যই। তাহলে জীবদেহটার মৃত্যু ঘটবে। অর্থাৎ এখান থেকে আমরা যে নেট ফল, যে কথায় আসতে পারি যে জীবদেহের প্রতিটি সজীব কোষে যে গঠনমূলক এবং ভাঙনমূলক ক্রিয়া হয়, তার ফলে, বা আমরা বলতে পারি জীবদেহের প্রতিটি সজীব কোষে যে এটা যেহেতু নিষ্কাশিত হয় ভাঙনমূলক, তাই এটাকে আমরা বলবো অপচিতি। যে অপচিতি বিপাক ক্রিয়ায় জীবদেহের প্রতিটি সজীব কোষে উৎপন্ন, এগুলো হচ্ছে রেচন পদার্থ, অর্থাৎ দূষিত পদার্থ, এক কথা বলবো। তাহলে জীবদেহের প্রতিটি সজীব কোষে উৎপন্ন দূষিত পদার্থ যে প্রক্রিয়ায় জীবদেহ থেকে বের হয়ে জীবদেহকে সুস্থ স্বাভাবিক রাখে, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে রেচন বা এক্সক্রিয়েশন। তাহলে রেচন বা এক্সক্রিয়েশন কাকে বলে? আমি আর একবার সংজ্ঞা আকারে বলি। জীবদেহের প্রতিটি সজীব কোষে যে অপচিতিমূলক বিপাক ক্রিয়ায় বিভিন্ন দূষিত পদার্থ উৎপন্ন হয় এবং সেই উৎপন্ন পদার্থগুলি কোষদেহ থেকে নিষ্কাশিত হয়ে জীবদেহকে সুস্থ স্বাভাবিক রাখে, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে রেচন বা এক্সক্রিয়েশন। তাহলে 1 নম্বর বিষয় আমরা জেনে ফেললাম কোন জাতীয় খাদ্য বিপাকের ফলে কোন জাতীয় উপাদান উৎপন্ন হয়, সেটাও আমাদের জানা। এবারে আরো একটু আমরা বিষয় জেনে নেব যে পৃথিবীতে অনেক জীব রয়েছে, উদ্ভিদ থেকে প্রাণী, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে প্রাণী দেহের কিন্তু পার্টিকুলার, অর্থাৎ
নির্দিষ্ট কিন্তু রেচন অঙ্গ আছে। যেমন মানুষ, গরু, ছাগল, ভেড়া এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, তাহলে এদের নির্দিষ্ট রেচন অঙ্গ আছে। তাহলে আমি দেখবো তোমাদের এর আগের কোশ্চেনে লিখে দিয়েছিলাম মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। এই যে মেরুদণ্ডী প্রাণী আমি নাম বললাম, কারা? মানুষ, গরু, ছাগল, ভেড়া, অর্থাৎ যাদের ব্যাকবন বা মেরুদণ্ড আছে। তো এদের নির্দিষ্ট রেচন অঙ্গের নাম কি? তখন আমরা এদের নির্দিষ্ট রেচন অঙ্গের নাম বলবো আমরা কিডনি বা বৃক্ক। ঠিক আছে, তাহলে আমাদের নির্দিষ্ট রেচন অঙ্গের নাম কি? কিডনি বা বৃক্ক, যেটা আমাদের কোমরের দুই পাশে দুটো, মানুষের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে অবস্থান করে। তাহলে তার নাম হলো কিডনি। বা যেটাকে আমরা বলি বাংলায় বৃক্ক। এই যে কিডনি বা বৃক্ক মানব দেহের বা মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ। তাহলে পৃথিবীতে আরো পতঙ্গ থেকে শুরু করে আরো নানা ধরনের প্রাণী রয়েছে, প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট রেচন অঙ্গ আছে, সেটা আমরা ধাপে ধাপে শিখব। আবার তাহলে উদ্ভিদ জগৎ আছে, এটা তো প্রাণী জগৎ হলো। উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগতের কিন্তু এরকম কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই। আমি তোমাদের কোশ্চেনে বলেছিলাম উদ্ভিদ দেহের কি কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ আছে? তাহলে উত্তর হবে উদ্ভিদ দেহের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই। তাহলে তারা কিভাবে রেচন পদার্থ ত্যাগ করবে, কিভাবে তারা বেঁচে আছে? আমরা একটু আগেই তো বললাম এই ধরনের রেচন পদার্থগুলো যদি উৎপন্ন হয়, কোষ থেকে না নিষ্কাশিত হয়, তাহলে মৃত্যু অনিবার্য। তাহলে তারা কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে, তাই না? যেহেতু তাদের তো কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই বলছি, তবে হ্যাঁ এদের কৌশল আছে, সেই কৌশলগুলোও আমরা ধাপে ধাপে শিখব। তাহলে রেচনে সাহায্য করছে মানুষের ক্ষেত্রে কিডনি বা বৃক্ক। শুধু কিডনি বা বৃক্কই যে একাই রেচন পদার্থ ত্যাগ করে তা নয়। যে কোনো কাজ সম্পন্ন করতে গেলে যেমন একার দ্বারা সম্ভব হয় না, অনেকগুলি ব্যক্তির প্রয়োজন হয়, ঠিক তেমনি রেচনের সহায়ককারী বা সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, তার কারণ আমরা জানি অনেকগুলি অঙ্গ মিলিত হয়ে গঠন করে তন্ত্র। তাহলে আমরা বলবো রেচনে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে আমরা বলবো রেচন তন্ত্র। আর তার আগে বললাম রেচন অঙ্গ। তাহলে প্রত্যেকটা প্রাণীর নির্দিষ্ট রেচন অঙ্গ আছে, তার মধ্যে আমি বললাম মেরুদণ্ডী প্রাণীদের নির্দিষ্ট রেচন অঙ্গ, তার নাম হচ্ছে কিডনি। আরো অন্যান্য প্রাণীর নির্দিষ্ট রেচন অঙ্গ আছে। এখন আমরা চলে আসবো এই যে রেচন, এই রেচনের গুরুত্ব। কিন্তু তার আগে আমরা আরো একটু বিষয়ে আসব। এই যে মল, মলকে কি রেচন পদার্থ বলা হয়? অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করি, সে মানুষ হতে পারে, গরু, ছাগল, ভেড়া, অর্থাৎ যারাই প্রাণী তারাই কিন্তু বাইরে থেকে খাদ্য গ্রহণ করতে হয়। কেন? তার কারণ তারা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না উদ্ভিদের মতো। তাই আমরা যখন বাইরে থেকে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য মুখের মধ্যে ঢোকায়, তারপরে সেখানে চিবিয়ে লালারস মিশ্রিত হয়ে চলে আসে আমাদের গ্রাসনালী পাকস্থলী হয়ে অন্ত্রে, অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদান্ত। সেই অন্ত্রে গিয়ে খাদ্যটা হজম হয়, খাদ্যের সারাংশটাকে শোষণ করে নেয়। বাকি যেটা থাকে উচ্ছিষ্ট অংশ, যেটা অপ্রয়োজনীয়, যেটা অপাচিত অংশ, অর্থাৎ যেটা আর হজম হয় না, সেটা কিন্তু বৃহদন্ত্র সেই জায়গাতে কিন্তু মলে পরিণত হয়। অর্থাৎ আমরা যে বৃহদন্ত আছে আমাদের, সেই বৃহদন্তের সাইজটা ঠিক এইরকম, লাস্টের অংশটা এইরকম, এটাকে বলা হয় পায়ু। এই পায়ু দিয়ে মল আকারে বের হয়ে যায়। তাহলে মল তৈরি হয় কোথায়? এই যে কোলন বা বৃহদন্ত যেটাকে বলা হয়। তোমরা নিশ্চয় অন্ত্রে সেগুলা শিখেছো বা শিখবে সেই জায়গায়। সরি, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে এখানে মলে পরিণত হয় যে খাদ্যের যে সারাংশ, অর্থাৎ যেটা আর হজম হয় না, অপাচিত অংশ, এখানে মলে পরিণত হয়, তারপরে সেটা বের হয়ে যায়। তো এই যে মল, এই মলকে কি আমরা রেচন পদার্থ বলবো? তো আমরা প্রথমেই বলবো মলকে কোনো রেচন পদার্থ বলা হয় না। কেন বলা হয় না? রেচন পদার্থ আমরা সেই সমস্ত পদার্থগুলিকেই বলবো। কাদের বলবো? যারা এই ধরনের কোষের মধ্যে, সে উদ্ভিদ কোষ হতে পারে বা
একটা প্রাণী কোষ হতে পারে। এই প্রাণী কোষের মধ্যে যখন কোন প্রক্রিয়ায় এই যে বিপাক ক্রিয়া বা আমি বলেছি মেটাবলিজম, এই বিপাক ক্রিয়ার ফলে এই ধরনের রেচন পদার্থ উৎপন্ন হবে, তখনই একমাত্র তাদের বলবো আমরা রেচন। আবার বলি, রেচন কাদের বলবো, কোন পদার্থ? যারা জীবদেহের প্রতিটি সজীব কোষের মধ্যে, ভালো করে শুনবে, জীবদেহের প্রতিটি সজীব কোষের মধ্যে বিপাক ক্রিয়ায় উৎপন্ন হবে। কোন প্রক্রিয়ায়? বিপাক ক্রিয়ায়। আর বিপাক ক্রিয়া ছাড়া যদি উৎপন্ন হয় তাহলে আমরা সেটাকে রেচন পদার্থ বলবো না। ঠিক আছে, সেটাকে আমরা তাহলে কি বলবো? বর্জ্য পদার্থ। তাহলে রেচনের বিপরীতে আমরা কি লিখবো? বর্জ্য। বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থ। তাহলে তোমাদের এখান থেকে একটা 2 মার্কের কোশ্চেন আসতেই পারে যে মলকে কি রেচন পদার্থ বলা যাবে? তাহলে আমরা প্রথমে উত্তরে বলবো মলকে কোনো রেচন পদার্থ বলা যাবে না। তার কারণ আমরা যে খাদ্য গ্রহণ করি সেটা খাদ্যের উচ্ছিষ্ট অংশ, যেটা আর হজম হয় না, সেটা বৃহদন্ত বা কোলনে এসে মলে পরিণত হয় এবং সেটা বায়ু দ্বারা নির্গত হয়। সেটা জীবদেহের সজীব কোষের মধ্যে বিপাক ক্রিয়ায় উৎপন্ন হয় না। তাই মলকে আমরা রেচন পদার্থ বলবো না, মলকে বর্জ্য পদার্থ বলবো। ওকে, আচ্ছা। আরো একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে সব রেচন পদার্থই বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়। তোমাদের যে টেক্সট বই 9ম শ্রেণী, সেখানে দেখবে থাকবে এই ধরনের একটা প্রশ্ন। এখানে সব রেচন পদার্থই বর্জ্য পদার্থ বলতে পারবো, সব রেচন পদার্থকেই আমরা বর্জ্য পদার্থ বলবো, কিন্তু সব বর্জ্য পদার্থকে রেচন বলা যাবে না। যেমন মল হচ্ছে বর্জ্য পদার্থ, কিন্তু মলকে রেচন বলা যাবে না। কিন্তু অন্যান্য যারা রেচন পদার্থ হবে তাকে কিন্তু বর্জ্য বলবো। অর্থাৎ যেটা দেহ থেকে বের হবে, যে অর্থাৎ তাহলে এখানে আমরা রেচন, বর্জন আর ক্ষরণ এই সম্পর্কে একটু জেনে নেই। রেচন, তাহলে একটু জানবো আমরা রেচন সম্পর্কে, আগে জানলাম। এবার একটু বর্জন সম্পর্কে জানবো, তারপরে জানবো ক্ষরণ। তাহলে আমাদের ক্লিয়ার আসবে। রেচন বলতে যখন কোষের মধ্যে বিপাক ক্রিয়া উৎপন্ন হবে এবং কোষ থেকে সেটা নির্গত হবে। বর্জন বলতে যেটা কোষের বাইরে, কোষের বাইরে হবে, কোষের ভিতরে নয়, কোষের বাইরে, এবং যেটা এটাও ক্ষতিকর, দেহ থেকে নির্গত হবে এটাও। আর ক্ষরণ বলতে দেহের কোনো কোষগুচ্ছ বা কোনো গ্রন্থি থেকে যখন কোনো উৎসেচক, হরমোন ইত্যাদি প্রয়োজনীয় পদার্থ বের করবে তখন সেটাকে আমরা বলবো ক্ষরণ। তাহলে দেখো এখানে আমরা বলছি সব রেচন পদার্থই বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থই রেচন নয়। অর্থাৎ সব রেচন পদার্থই বর্জ্য। এখানে যে দেখতে পাচ্ছি আমরা এই পয়েন্ট দুটোকে দিয়ে আলোচনা করলেই বুঝতে পারবো। অর্থাৎ যেটাই বিপাক ক্রিয়ায় উৎপন্ন পদার্থ সেটাই যখন দেহ থেকে বার হয় তখন সেটাই হয়ে যায় বর্জ্য পদার্থ। কিন্তু বর্জ্য পদার্থ যেমন মল, সেটা কিন্তু বিপাক ক্রিয়ায় উৎপন্ন হয় না, তাই সেটাকে রেচন পদার্থ বলবো না। তাই আমরা এখান থেকে বলতে পারি যে সব রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়। তাহলে এ ধরনের প্রশ্নের উত্তর আমরা যদি আবার গুছিয়ে লিখি, তাহলে আমরা লিখবো যে সকল পদার্থ জীবদেহের প্রতিটি সজীব কোষে বিপাক ক্রিয়ায় উৎপন্ন হয়, দেহ থেকে নিষ্কাশিত হয়, সেই সকল পদার্থকে আমরা রেচন পদার্থ বলবো। এবং সেটা যেহেতু দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে তাই এটাকে বর্জ্য পদার্থ বলবো। অর্থাৎ সকল রেচন পদার্থই বর্জ্য পদার্থ। কিন্তু যে সকল পদার্থ জীবদেহের সজীব কোষের বাইরে উৎপন্ন হয় কিন্তু রেচন বিপাক ক্রিয়া উৎপন্ন হয় না, শুধুমাত্র সেটাকে আমরা বর্জ্য পদার্থ বলবো। কিন্তু যেহেতু এটা বিপাক ক্রিয়া উৎপন্ন হয় না তাই একে রেচন পদার্থ বলবো না। অর্থাৎ সব বর্জ্য পদার্থই রেচন পদার্থ নয়। এবারে উদাহরণ দেব নিচে, আমরা লিখব যেমন মল বিপাক ক্রিয়ায় উৎপন্ন হয় না, তাই মলকে আমরা রেচন পদার্থ বলবো না। ওকে, এইভাবে আমরা অ্যান্সারগুলি গুছিয়ে লেখার চেষ্টা করব। তোমরা খাতায় নোটিং করবে। পরের পয়েন্ট, এবারে চলো আমরা আসি যেটা মূল আমাদের আলোচনার বিষয়ে আসব। সেখানে তোমাদের ওখানে দেওয়াও হয়েছে যে বেশ কিছু প্রাণীদের রেচনাঙ্গ আলাদা আলাদা। যেমন আমরা বলবো যে উদ্ভিদ দেহের ক্ষেত্রে
সেটা কি কি কৌশলে ত্যাগ করে, যেমন পাতা, কেউ ছাল, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে, পাতা খসিয়ে, কেউ ছাল খসিয়ে ইত্যাদির মাধ্যমে তারা তাদের রেচন পদার্থ ত্যাগ করে। আমরা পরবর্তীতে সেগুলো আলোচনায় আসব। আবার কিছু প্রাণী রয়েছে, যেমন কারো শিখাকোষ রেচনাঙ্গ, কারো রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, যেমন কেঁচোর রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। মেরুদণ্ডীদের প্রাণীদের ক্ষেত্রে বৃক্ক বললাম, সবুজ গ্রন্থি আছে, যেমন চিংড়ি, তারপরে ম্যালপিজিয়ান নালিকা আছে, আরশোলা বা মাকড়সা ইত্যাদির ক্ষেত্রে, ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা রেচনাঙ্গ রয়েছে। সেটা আমরা আরো ডিটেলসে জানবো সময় আসলে। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা রাখবো সেটা হচ্ছে রেচনের সিগনিফিক্যান্স বা গুরুত্ব কি রয়েছে। তাহলে আমরা একটু জেনে নেই রেচনের গুরুত্ব সম্পর্কে। এবারে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে এই যে রেচন কথাটি আমরা বারবার বলছি, তাহলে এই রেচনের কি গুরুত্ব রয়েছে। আমি দেখো এখানে বেশ কয়েকটি পয়েন্ট লিখেছি, পয়েন্ট আউট করেছি। রেচন জীবদেহের সুস্থতা রক্ষা করে। কিভাবে? তাহলে প্রথম পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি আমরা, সুস্থতা। দেখো, রেচন কথাটার অর্থ প্রথমেই বলেছি যে জীবদেহের প্রত্যেকটি সজীব কোষে কিছু রাসায়নিক বিক্রিয়া হয়, অর্থাৎ কিছু গঠনমূলক, কিছু ভাঙনমূলক, যার ফলে কিছু দূষিত পদার্থ তৈরি হয়। যে দূষিত পদার্থগুলি কোষ থেকেও যদি নিষ্কাশিত না হয়, অর্থাৎ রেচন না হয়, এক কথায় কোষ থেকে নিষ্কাশিত হওয়া মানে জীবদেহ থেকে বের হওয়া, এই কথাটির অর্থই হলো রেচন। যদি রেচন প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহ থেকে না বের হতো তাহলে কিন্তু কখনোই আমাদের জীবদেহ সুস্থ থাকতো না। অর্থাৎ এই রেচন প্রক্রিয়া আছে বলেই জীবদেহের প্রতিটি সজীব কোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি কোষ থেকে নিষ্কাশনের মাধ্যমে, অর্থাৎ দেহ থেকে বের করে দেহকে সুস্থ স্বাভাবিক রাখে। যেমন আমি একটা যদি এক্সাম্পল দেই তাহলে বুঝতেই পারবে। যেমন আমাদের দেহে মূত্র উৎপাদন হয়, শুধু আমাদের দেহ বলেই নয়, যারা মেরুদণ্ডী প্রাণী রয়েছে, মানুষ, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, একটা নির্দিষ্ট নিয়ম মাফিক দিনে 3 বার, 4 বার, 5 বার এভাবে আমাদের মূত্র ত্যাগ হয়। অর্থাৎ আমরা যে জল পান করি নির্দিষ্ট মেপে জল পান করি না, তাহলে এক্সেস যেটা অতিরিক্ত জল সেটা কিন্তু ওই বিপাক ক্রিয়ার মাধ্যমে কোষ থেকে নিষ্কাশনের মাধ্যমে ফিল্টার করে, কিডনি ফিল্টার করে এবং বাকি দূষিত পদার্থগুলো মূত্রের সঙ্গে মিক্সচার করে এবং মূত্র আকারে দেহ থেকে বের করে। এভাবে কিন্তু আমাদের দেহকে সুস্থ স্বাভাবিক রাখে। এখন কথা হচ্ছে, যদি আমাদের কোষ থেকে এভাবে মূত্রের মাধ্যমে রেচন পদার্থগুলি না বের করত তাহলে কিন্তু আমাদের মৃত্যু অনিবার্য ছিল। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট আমরা বুঝতে পারলাম জীবদেহের সুস্থতা বজায়। আরো আমরা বলতে পারি, যেমন কার্বন ডাইঅক্সাইড, আমরা যদি আমাদের নাকটাকে কয়েকটা সেকেন্ডের জন্য চেপে ধরি, কার্বন ডাইঅক্সাইড যেটা বের হচ্ছে, ব্রিদিং অর্থাৎ প্রশ্বাস, অক্সিজেন নিচ্ছি, ছাড়ছি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা যদি আমরা না বের হতে দেই, কয়েকটা সেকেন্ডের জন্য চেপে ধরি, তাহলেই দেখতে পাবো আমরাও কিন্তু আমাদের দম বন্ধ হয়ে আসছে। অর্থাৎ এই যে দূষিত পদার্থ, এগুলা দেহ থেকে বের করে দিয়ে আমাদের জীবদেহকে সুস্থতা রক্ষা করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রোটোপ্লাজমীয় বস্তুর সাম্যতা বজায় রাখে। প্রোটোপ্লাজমীয় বস্তু, এই যে কোষ, আমি একটু আগে বলেছি, কোষের মধ্যে নিউক্লিয়াস, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, সব কিছু কোষীয় অঙ্গাণু এবং তরল সাইটোপ্লাজম ইনক্লুডিং একসঙ্গে, অর্থাৎ তরল সাইটোপ্লাজম এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু একসঙ্গে বলা হয় প্রোটোপ্লাজম। তো এই যে প্রোটোপ্লাজম, এর মধ্যেই তো রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ মেটাবলিজম বা বিপাক হয়। এর ফলে দূষিত পদার্থগুলি সেটা কোষ থেকে নিষ্কাশিত হয় বা বের হয় বলে প্রোটোপ্লাজমের সাম্যতা বজায় থাকে। যদি না বের হতো তাহলে এই কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম তার সাম্যতা ঠিকঠাক থাকতো না। তাহলে রেচন প্রক্রিয়া হয় বলে প্রোটোপ্লাজমীয় বস্তুর সাম্যতা রক্ষা হয়। 3 নম্বর পয়েন্ট, প্রকৃতিতে মৌলগুলির আবর্তন। দেখো,
আমরা আমাদের জীবদেহ গঠনের জন্য প্রকৃতি থেকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রকৃতি থেকে আমরা বিভিন্ন রকম খাদ্যের সঙ্গে মিশে আছে, সেই খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের জীবদেহের মধ্যে দেহ গঠনের জন্য, দেহ পুষ্টি লাভের জন্য আমরা কিন্তু সেগুলি গ্রহণ করি। আর এভাবে যদি আমরা প্রকৃতি থেকে খালি শুধুমাত্র গ্রহণ করতেই থাকি তাহলে কিন্তু একদিন না একদিন প্রকৃতি থেকে এই মৌলগুলি অফুরন্ত ভান্ডার, মৌলের যে অফুরন্ত ভান্ডার প্রকৃতিতে আছে সেগুলি কিন্তু একদিন না একদিন শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখো আমরা প্রাণীদেহ মল আকারে, মূত্র আকারে, এই যে কার্বন ডাইঅক্সাইড আকারে সেটা আবার কিন্তু আমরা প্রকৃতিতে ফেরত পাঠিয়ে দিচ্ছি, বলে প্রকৃতির মৌলের যে সাম্যতা সেই সাম্যতাটা বজায় আছে, অর্থাৎ রেচন আছে বলে প্রকৃতিতে এই মৌলগুলির আবার আবর্তন ঘটছে। ওকে, 4 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক গুরুত্ব। অর্থাৎ আমরা দেখতে পাই যে উদ্ভিদ দেহের ক্ষেত্রে বেশ কিছু রেচন পদার্থ উৎপন্ন হয়, যেগুলাকে আমরা বলবো গদ, রজন, তরুক্ষীর। আলোচনায় আসেনি, আসবো সেগুলো আমরা, তাহলে বুঝতে পারবে। গদ, রজন, তরুক্ষীর বা উপখার, সেগুলা থেকে কিন্তু অনেক আমরা, যেমন উপখার, অনেক আমরা ভেষজ ঔষধ তৈরি করতে পারি, বা ওই যে গদ, রজন অনেক ক্ষেত্রে আমরা রং শিল্পে, কাঠ শিল্পে বা ওই যে টায়ার টিউব তৈরিতে, রাবার শিল্পে আমরা ব্যবহার করি। সেগুলি কিন্তু উদ্ভিদ দেহ থেকে রেচন প্রক্রিয়ার মাধ্যমে যে তারা রেচন পদার্থ আকারে যে ত্যাগ করে সেগুলো তাদের ক্ষেত্রে ক্ষতিকর, কিন্তু প্রকৃতিতে আমরা সেগুলাকে আবার কাজে লাগে, অর্থাৎ সেগুলি অর্থনৈতিক দিক দিয়ে অনেক আমাদের উন্নতি ঘটায়। তাই অর্থনৈতিক দিক দিয়েও রেচনের গুরুত্ব রয়েছে। রেচন না হলে কিন্তু আমরা অর্থনৈতিক দিক দিয়ে আমাদের গুরুত্ব লাভ হতো না। ওকে, এবারে পরের পয়েন্টে আসবো আমরা। রেচনের বৈশিষ্ট্য জানবো, তবে এটা উদ্ভিদ দেহের ক্ষেত্রে, প্রাণী দেহের ক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো উদ্ভিদ দেহের ক্ষেত্রে এই যে রেচনের বৈশিষ্ট্য কি কি রয়েছে সেটা আমরা একটু জেনে নেই। আমরা রেচনের বৈশিষ্ট্য হিসাবে বলতে পারি, উদ্ভিদ দেহে সাধারণত যে রেচন পদার্থগুলো উৎপন্ন হয়, যেমন প্রাণী দেহে উৎপন্ন হয় আর উদ্ভিদ দেহ, তবে উদ্ভিদ দেহে যে রেচন পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলি কিন্তু তাদের কোষ, প্রতিটি কোষে কেলাস বা কলয়েড রূপে, অর্থাৎ কেলাস বা কলয়েড বলতে যেগুলো অদ্রাব্য, অর্থাৎ প্রোটোপ্লাজমের সঙ্গে আর মিশবে না, আলাদা হয়ে থেকে যায়, এভাবে জমা থাকতে পারে। কিন্তু প্রাণী দেহে কিন্তু এইভাবে জমা রাখা যাবে না, বেশি ক্ষতিকর। অর্থাৎ উদ্ভিদ দেহের উৎপন্ন রেচন পদার্থগুলি তুলনামূলকভাবে কম ক্ষতিকর, আর প্রাণী দেহে উৎপন্ন রেচন পদার্থগুলি বেশি ক্ষতিকর। দ্বিতীয়ত, উদ্ভিদ দেহে যে সমস্ত রেচন পদার্থগুলি উৎপন্ন হয় সেগুলি সাধারণত পুনরায় তারা আবার ব্যবহার করতে পারে। অর্থাৎ উদ্ভিদ যদি কোনো ফল বা পাতা বা তার ছালকে খসিয়ে ফেলে মাটিতে, তাহলে সেগুলো পচন ঘটে, উর্বরতা বৃদ্ধি পায় মাটি, সেখান থেকে পুষ্টি লাভ করতে পারে। এভাবে তারা কিন্তু পুনরায় ব্যবহার করতে পারে। প্রাণী দেহ কিন্তু সেটা ব্যবহার করতে পারে না। আরো আমরা পয়েন্ট আকারে বলতে পারি, উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে, উভয় দেহে, প্রতিটি সজীব কোষে বিপাক ক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড যেমন আমরা নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে বের করে দেই, সেটা কিন্তু আর আমরা প্রাণী জগৎ কেউ আর পুনরায় সেই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারি না, বা কার্বন ডাইঅক্সাইড আমাদের ব্যবহার করা যায় না, ব্যবহার করলে সেটা ক্ষতিকর, তাই দেহ থেকে বের করতে হয়। কিন্তু আমরা জানি, দেখো প্রত্যেকেই, এই যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কিন্তু আবার প্রয়োজন। অর্থাৎ তারা যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তার জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড দরকার। অর্থাৎ তারা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলেও সেটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারে। এই হচ্ছে রেচনের বৈশিষ্ট্য উদ্ভিদ দেহে। এবার লাস্ট পয়েন্ট আমরা আলোচনায় আসবো, রেচন পদ্ধতি। কার ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত যে রেচন পদ্ধতিগুলো রয়েছে সেটা সাধারণত 3টি কৌশলে উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে। সেই 3টি পদ্ধতি, প্রথম পদ্ধতির নাম হচ্ছে, 1 নম্বর লিখবো আমরা বাকল মোচন।
বাকল বলতে এখানে ছালকে বোঝানো হয়েছে উদ্ভিদের। কি বললাম? বাকল বলতে উদ্ভিদের ছালকে বোঝানো হয়েছে। তো বেশ কিছু উদ্ভিদ রয়েছে আমরা দেখেছি বা খেয়াল করি আমরা, যেমন ইউক্যালিপটাস গাছ বা দারচিনি গাছ। প্রত্যেকে আমরা দারচিনি ব্যবহার করি গরম মশলা হিসাবে, খুব দামি মশলা। দেখো উদ্ভিদের ক্ষেত্রে সেই ছালটা যদি না ত্যাগ করত, দারচিনি, তারপরে পেয়ারা, ইউক্যালিপটাস, এরা যদি তাদের দেহ থেকে ছালটাকে বা চামড়াটাকে না খুলে ফেলতে পারত, তাহলে কিন্তু তাদের মৃত্যু অনিবার্য হতো। কিন্তু সেই দারচিনির ছাল দেখো আবার আমরা মূল্যবান হিসাবে, মশলা হিসাবে ব্যবহার করি, যেটা আমাদের অর্থনৈতিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এভাবে কিছু উদ্ভিদ রয়েছে যারা তাদের বাকল বা ছাল মোচনের মধ্য দিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। ঠিক আছে, তাহলে এটা হলো একটা কৌশল। কোন উদ্ভিদ বললাম? বললাম আমি দারচিনি, পেয়ারা, আবার ইউক্যালিপটাস। দ্বিতীয় পদ্ধতি আসবো এবার আমরা পত্রমোচন। পত্রমোচন বলতে এখানে আমাদের বোঝাচ্ছে পাতার মোচন ঘটায়। অর্থাৎ যারা চিরহরিত উদ্ভিদ তারা তো বছরের সব ঋতুতেই কম বেশি পাতা ঝরায়। আমরা যদি সকালবেলা গাছের তলা নিচে দেখি তাহলে দেখব কিছু কিছু হলুদ, কম বেশি হলুদ পাতা ঝরে পড়ে আছে। তো এই পাতাগুলো পড়ে থাকার আসল উদ্দেশ্য হলো তারা তাদের দেহের যে রেচন পদার্থ, যেহেতু নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই তো প্রাণীদের মতো, তাই তারা ওই পাতাতে সঞ্চয় করে, আর ওই পাতা কিছু না কিছু ঝরায়, দেহ থেকে রেচন পদার্থগুলা বের করে দেয়। আর বিশেষ করে আমরা শীত ঋতুতে দেখতে পাই, যেমন আমরা গাছের ক্ষেত্রে দেখতে পাবো আমরা, বা শিরীষ বা শিমুল। কোন গাছ বললাম? আমরা, শিরীষ, শিমুল, এই সমস্ত গাছের ক্ষেত্রে দেখতে পাবো বছরের একটা নির্দিষ্ট ঋতুতে, মানে সারা বছর তারা তাদের খাদ্য তৈরি করবে, আরো বিভিন্ন কাজ করবে, কিন্তু সারা বছর তাদের রেচন পদার্থগুলোকে জমা করতে থাকে। কোথায় জমা করতে থাকে? তারা তাদের পাতাতে সঞ্চয় বা জমা করতে থাকে। এবার একটা নির্দিষ্ট ঋতু যখন হলো, তখন গাছের সে সম্পূর্ণ পাতাগুলাকে ঝরিয়ে ফেলে দিল কিছুদিনের জন্য। পুরো গাছ একদম নাড়া হয়ে যায়, আবার নতুন করে পাতা গজায়। তো এই যে কৌশল, এভাবেই উদ্ভিদ পত্রমোচনের মাধ্যমেও রেচন পদার্থকে ত্যাগ করে। কোন গাছ বললাম? আমরা, শিরীষ, শিমুল। এবারে চলে আসবো আমরা, সেটা হচ্ছে ফলমোচন। 3 নম্বরে আসবো আমরা ফল মোচন। ফলমোচন অর্থাৎ ফলটাকে নিজের দেহ থেকে ঝরিয়ে ফেলে। অর্থাৎ বছরের যত সমস্ত রেচন পদার্থ উদ্ভিদ সে তার ফলের মধ্যে সঞ্চয় করে রাখে, তারপর আমরা যখন গাছ থেকে ফলগুলোকে পেড়ে নেই, তখন সেই ফলের সঞ্চয় রেচন পদার্থ ওই উদ্ভিদ দেহ থেকে নিষ্কাশিত হয় বা মুক্ত হয়। যেমন আমরা আপেল খাই, পেয়ারা খাই, কুল খাই, কমলা লেবু খাই, তারপরে তেঁতুল খাই। তাহলে এগুলা স্বাদ কিন্তু খেতে গিয়ে এক একটার স্বাদ এক এক রকম। যেমন আমরা দেখেছি তেঁতুল যখন আমরা খাই, এই তেঁতুলের স্বাদটা টক। আসলে তেঁতুলে থাকে এক ধরনের রেচন পদার্থ, উদ্ভিদের ক্ষেত্রে সেটা রেচন পদার্থ। সেখানে যে অ্যাসিড থাকে তেঁতুলে যে অ্যাসিড থাকে তার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। তাহলে তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তাহলে আমরা বলবো টার্টারিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। আবার আমরা যদি বলি লেবু একটা ফল, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। আমরা আপেল খাই, আপেলে আছে ম্যালিক অ্যাসিড। এভাবে আরো অনেক ফল আমরা খাই, এক একটা ফলে এক এক রকম অ্যাসিড রয়েছে। যে অ্যাসিডগুলা ওই উদ্ভিদের ক্ষেত্রে রেচন পদার্থ, আমরা যখন ফল হিসেবে গাছ থেকে সেগুলাকে পেড়ে নেই, তখন আমরা সেটা ফল হিসেবে খাচ্ছি, আর এই অ্যাসিডগুলো আবার আমাদের দেহে কাজে লাগছে। আবার এই ফল থেকে অনেক অর্থনৈতিক দিক দিয়ে আমাদের ডেভেলপ হচ্ছে। তো এই হচ্ছে
যদি বলা হয় উদ্ভিদের 3টি রেচন কৌশলের নাম বলো, তাহলে বলবো বাকল মোচন ও প্রসেস পদ্ধতিটা বলবো, উদাহরণ দেব। পত্রমোচনের, ফল মোচনের পদ্ধতিগুলো বলবো, আর নিচে আমরা উদাহরণ দেব। এই হচ্ছে তোমাদের আজকের মতো আলোচনার বিষয়। বাকি যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমাদের, সেগুলো সলভ করার চেষ্টা করবে এখান থেকে। আমি আমার নেক্সট ক্লাস আলোচনা করব, না পেলে সবশেষে একদিন কোশ্চেন নিয়ে আলোচনা করব। কেমন? আজকে অবধি। থ্যাংক ইউ এভরিবডি।